দেশের মোট ৩৯টি জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। এই পরিস্থিতি আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে। পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। মঙ্গলবার বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেকনাফে মৌসুমি বায়ু ও বৃষ্টি শুরু হবে। এরপর তা চট্টগ্রাম ও দেশের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে। জুনের মাঝামাঝি সময় থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা খুলনাতে রেকর্ড করেছে ৩৮ ডিগ্রি, কিন্তু বাতাসে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার থাকার কারণে মানুষের ভিতরে ব্যবসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। এবং এই যে কন্ডিশন, এটা আগামী আরও ২ থেকে ৩ দিন কন্টিনিউ করে, বিশেষ করে দেশের ওয়েস্টার্ন পার্ট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, এইসব জায়গাতে বৃষ্টি হতে একটু সময় লাগবে। আশা করতে পারি যে ১০ থেকে ১৫ তারিখের ভিতরে সারা দেশে বর্ষার বৃষ্টি শুরু হবে। জামালপুরের বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মেরুরচর ইউনিয়নে বিলের মুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেনের বাড়ি ইউনিয়নের রুবিয়াচর গ্রামে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে জমিতে ধান কাটার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়। উনি খেতে ধান কাটতে গেছেন, এই তীব্র গরমের কারণে এখন হঠাৎ করে বাড়িতে এসে আর ই করতে পারে না, ওই গরমে একবারে স্ট্রোক করে ফেলছে। এখন আমরা কোনো মতো হাসপাতালে যাওয়ার অবস্থায় মারা গেছে। ক্ষেত কামের জন্য যে কাজের লোক লাগে, এই লোক পাওয়া যাচ্ছে না, তো পাওয়া না যাওয়াতে উনি অসুস্থ অবস্থায় গেছে ধান কাটতে। এত গরমের মধ্যে তাও গেছে ধান কাটতে, তো গরম সহ্য করতে না পারে গরম থেকে একটু ছায় আসার পরে উনি স্ট্রোক করে মারা গেছে, হিট স্ট্রোক করে মারা গেছে। জামালপুরে তীব্র গরম ও আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, কি পরিস্থিতি আজ? তাপমাত্রা কত? আবহাওয়াবিদরা কি বলছেন? কতদিন এমন গরম থাকবে? মুন্নি, ঈদের পরদিন থেকেই মূলত জামালপুরে যে এই তাপদাহ শুরু হয়েছে এবং সেটি কিন্তু গত ৫ দিন যাবতই চলমান রয়েছে। এই তাপদাহের কারণে বিশেষ করে যারা কাজ করছেন, কৃষি শ্রমিক, যারা দৈনিক নানান কাজের সঙ্গে যুক্ত, যারা বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু সবচেয়ে বড় একটি অস্বস্তির মধ্যে পড়েছেন। কারণ একদিকে যেমন তাদেরকে কাজ করতে হচ্ছে, তেমনি এই প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষরা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না। কারণ একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে তীব্র রোদের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। টানা ৫ দিনের এই তাপদাহের কারণে জামালপুরে ইতিমধ্যে হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ২ কৃষক তাদের জমিতে ধান কাটার সময় মূলত হিটস্ট্রোকে আক্রান্ত হন এবং তারপরে মৃত্যুবরণ করেন। এই যে ২ জন কৃষকের মৃত্যু, এটি কিন্তু পুরো জেলাবাসীকেই ভাবিয়ে তুলছেন এবং মানুষ কাজ করতে যাবার সময় সেই ভয় কিন্তু তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ এই মৃত্যুর কারণে যারা কৃষি শ্রমিক আছে তাদের মধ্যে যেমন ভয়ে কাজ করছে, যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষরা, যাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয়, সেই মানুষগুলো কিন্তু একটি আতঙ্কের মধ্যে দিন পার করছে। জামালপুর আবহাওয়া অফিস না থাকার কারণে আবহাওয়ার তথ্যটা কিন্তু কৃষি অফিসের মাধ্যমে আমাদেরকে দিতে হচ্ছে। আবহাওয়ার যে পূর্বাভাস সেটি যেমন বলছে যে আগামী আরও কয়েকদিন এই ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে যেন রোদে বেশিক্ষণ কাজ না করা এবং বারবার যেন তারা পানি পান করেন এবং প্রয়োজনে লবণ মিশ্রিত পানি যেন পান করা হয়। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যারা কৃষি শ্রমিক আছেন বা অন্যান্য সেক্টরে যারা কাজ করেন, সেই সব মানুষরা কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছেন এবং এই তীব্র গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু এই গরমের কারণে বেশি অসুস্থ হচ্ছেন। এই পরিস্থিতিতে মানুষ যেটি বলছেন যে বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা থেকে, এই গরম থেকে রক্ষা পাওয়ার আর কোনো আপাতত উপায় নেই এবং বিদ্যুতের যে একটি লোডশেডিং আছে সেটির জন্য কিন্তু মানুষ রাতের বেলা খুব বেশি যে ভালো অবস্থায় পার করছেন সেটিও নয়। কারণ বারবার বিদ্যুৎ চলে যাওয়া মানুষকে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটছে এবং দিনের বেলা কাজ করার কারণে তারা নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আনসারি সুমন সঙ্গেই থাকবেন। জামালপুরের তীব্র গরম ও আজকের আবহাওয়া পরিস্থিতির
জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনসারে সুমন। হাম ও উপসর্গের সব শেষ 24 ঘন্টায় সারা দেশে 6 শিশু মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 591 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে 1334 জন। আর এ নিয়ে হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 70,936 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 90 জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 501 জন। এদিকে 24 ঘন্টায় নতুন করে হাম আক্রান্ত হয়েছে 53 জন। এ নিয়ে নিশ্চিতভাবে হামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,049 জনে। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে 10% বেড ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা সহজলভ্য করতে ডাক্তারদের ফি ও বেড ভাড়া নেওয়া যাবে না, শুধু ওষুধ এবং খাবারের খরচ বহন করবে রোগী। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশীজনদের নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু রোগীর পরীক্ষায় 80% ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো বাড়ির ছাদে বা গ্যারেজে পানি জমে লার্ভা সৃষ্টি হলে তাদের জরিমানা করা হবে বলেও সতর্ক করেন মন্ত্রী। নির্দেশ দেন, লার্ভা মারার জন্য বদ্ধ পানিতে ভারত থেকে আমদানি করা ট্যাবলেট ব্যবহারের। ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারা দেশে 3 মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। লেটার সি কি হয়, আমরা তো পরিচ্ছন্নতায় যাচ্ছি, ওষুধ ছিটাবো, কি হবে এটা তো বলতে পারবো না, কি হয় যেতে। আগামী শনিবার সকাল 10টায় আপনাদেরকে একটা আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইরা। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব। আপনারা সামিল হবেন। হাম, ডেঙ্গু, ডায়রিয়ার প্রাদুর্ভাবের মধ্যেও চিকিৎসক সংকটে ভুগছে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ জানায় 69 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 18 জন, যে কারণে রোগীদের ঠিকঠাক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বছরের শুরু থেকেই বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এরপর ডায়রিয়া ও হামের সংক্রমণ বেড়ে যায় জেলা জুড়ে, যে কারণে বরগুনা 250 শয্যার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু জনবল সংকটে এত রোগীর চিকিৎসা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, হাসপাতালের চিকিৎসক, নার্স সহ মোট কর্মকর্তা কর্মচারী থাকার কথা 263 জন, কিন্তু 100 থেকে 250 শয্যায় উন্নীত হওয়ার 13 বছর পরও 157টি পদ এখনো শূন্য। বর্তমানে মাত্র 18 জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। এই অবস্থায় চিকিৎসা নিয়ে সব থেকে বেশি ঝুঁকি বেড়েছে হাম আক্রান্ত শিশুদের। আগে 20 দিন যে সময় থাকি গেছে, সে সময় ধরেন 20 দিনের 10 দিন ডাক্তার পাইছি, 10 দিন পাইনি। কালকে 10:30 বাজে ভর্তি হয়েছে, এখন আজকে এই হপায় মাত্র ডাক্তার দেখাইতে পারছে। যেই পরিমাণে ডাক্তার থাকা উচিত সেই পরিমাণে ডাক্তার নেই। জেলায় 12 লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালে, কিন্তু হাসপাতালের তথ্য বলছে প্রতিদিন এখানে কর্তব্যরত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন মাত্র 7 জন। ডাক্তার পাচ্ছি না, ডাক্তারই পাওয়া যায় না। ডাক্তার একদিন আই আর পরদিনে আয় না, ডাক্তারই কম। নার্সিং আছে, নার্সিং যারা এরা তো বেশ একটা তৎপর করে কাজ করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 250 শয্যায় শুধু ভবনটা পেয়েছেন তারা, কিন্তু জনবল সংকট বাড়ানো হয়নি। জনবলের জন্য কয়েকবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সবকিছু মেনটেন করতে আমাদেরকে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। কার্যক্রম চলছে। আমরা অনেকবার লিখেছি ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর, আমরা এখানে জনপ্রতিনিধিরও অবহিত করেছি। আশা রাখি যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি জনবল সংকট কাটিয়ে উঠতে পারবো। চিকিৎসা সংকটের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলাকার সংসদ সদস্য। আমি আবার ঢাকা যাচ্ছি, ঢাকা যাওয়ার পর আমি ডাইরেক্ট মন্ত্রণালয়ে যাব। আমি মন্ত্রী যিনি আছেন তার সাথে, এই ডিপার্টমেন্টের তার সাথে আমি ডাইরেক্ট কথা বলব। আমার থেকে চেষ্টার মতো কমতি হবে না। 250 শয্যার হাসপাতালে 10টি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে 7টি, জুনিয়র কনসালটেন্ট 12টি পদের মধ্যে 9টি, মেডিকেল কর্মকর্তা ও সমমানের 57টি পদের মধ্যে 45টি শূন্য রয়েছে। শাকিলা সিথি, 71।
ঈদের ছুটি কাটিয়ে এখনও কাজে ফিরছে অনেকে। বিভিন্ন সড়ক মহাসড়কে পরিবহনের চাপ বাড়লেও যানজট হয়নি। ঘাটে ফেরি ও লঞ্চ পারাপারেও সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালেও কাজে ফেরা মানুষের চাপ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি এবং লঞ্চ ঘাটে। তবে কোনো যানজট হয়নি, ছিল না ভোগান্তি। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় 17টি ফেরি ও 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে নদী পার হয়ে পাটুরিয়া আসা যাত্রীরা সহজেই বাসে চড়ে গন্তব্যে চলে যান। রাস্তায় এবং লঞ্চ পারাপারে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করলেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক সুন্দর কাটছে এবং আমরা যে পথে বের হয়েছি পথে কোনো ভোগান্তি নাই, না বাসে না লঞ্চে। ভাড়া বেশি নেয় নাই, ভাড়া ঠিক আছে। ওই ঈদের বাজার তো ওই 2-5টা রিক্সা দিক হয়ে ওই আর কি। এবার কোনো ভোগান্তি আমরা পাই নাই, ইনশাল্লাহ ভালোভাবে গেছি এবং ভালোভাবে আসছে। একইভাবে ফিরতি যাত্রায় সিরাজগঞ্জের কড্ডার মোড়, সলকা ও হাটিকুমরুল মহাসড়কের ঢাকামুখী অংশে যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে না থাকায় স্বস্তি ও স্বাভাবিক গতিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। তবে এই সড়কেও ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় যাত্রী ওঠানামা করা ছাড়া আর কোথাও যানবাহন থেমে থাকতে দেখা যায়নি। একইভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও যানবাহন বাড়লেও যানজট হয়নি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রী ওঠানামা, গাড়ি পার্কিং এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও হাইওয়ে পুলিশ। বনশ্রী হালদার, ৭১। ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী কর্মজীবী মানুষের খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক। কি পরিস্থিতি দেখছেন? মহাসড়কে মানুষের চাপ কেমন রয়েছে? প্রশাসনের তৎপরতা কেমন দেখ? গতকাল রাত থেকে কিন্তু যারা শ্রমজীবী মানুষরা যারা এই সকল আশুলিয়া, খাবার এবং বিভিন্ন এলাকায় যারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে সাথে সেই শ্রমিকদের কিন্তু ব্যক্তিগত মধ্যে একটি যানবাহন রয়েছে, সেগুলোতে করে কিন্তু তারা আসলে যাদের সাথে কথা বলেছে তারা আমাকে জানিয়েছে যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি অতিক্রম করে নবীনগর মহাসড়ক একটি যানবাহনের সংকলন করা করতে হয়েছে বা তাছাড়া মহাসড়কের বাইকের মাধ্যমে ঢাকা আসলে বেরিয়ে নির্মাণ কাজ করানো হয়েছে। জাহিদুল ইসলাম, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাইনি। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, এই বিষয়ে কথা বলতে যুক্ত হয়েছিলেন জাহিদুল ইসলাম অনেক। তিনি রয়েছেন আশুলিয়াতে। নানা সমস্যায় দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত লক্ষ্মীপুর ভোলা নৌরুট নাব্য সংকটে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। সেই সাথে কাঁচাপণ্য নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হচ্ছে। রয়েছে লঞ্চ সংখ্যা কম ও অতিরিক্ত ভাড়া আদায় সহ আছে নানা বিশৃঙ্খলার অভিযোগ। আতর রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের 23 কিলোমিটার দীর্ঘ এই নৌরুট দেশের প্রায় 12টি জেলার মানুষের গুরুত্বপূর্ণ চলাচলের রুট। প্রতিদিন হাজারো যাত্রী ও শতাধিক যানবাহন চলাচল করে এই রুটে। অথচ এই নৌপথে 8 থেকে 10টি ডুবোচর ও নাব্য সংকটে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে 3 ঘন্টার জায়গায় এখন লাগছে 4 থেকে 5 ঘন্টা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। নষ্ট হচ্ছে কাঁচা পণ্য। যদি ড্রেজিং করা হয় তাহলে ওই আমাদের জনদুর্ভোগটা কমে যাবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আমাদের আসলে মূল্যবান সময় নষ্ট হয়। ড্রেসিং করে ড্রেসিং গুলো সঠিকভাবে তদারকি করা হয় না। কারণ হলো
যা করে দিয়ে রাখছে আর আল্লাহর রাস্তায় কাজ করে, মানে কোনো মতে করে কোনো মতে করে না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়া 180 টাকা হলেও আদায় করা হচ্ছে 200 টাকার বেশি। লঞ্চ চালকরা বলছে, নাব্য সমস্যা সমাধান না হলে এই ভোগান্তি কমবে না। এখন বর্তমানে 2 বছর ধরে মনে করেন 200 টাকা ভাড়া নিতেছে। ভালোভাবে যে ড্রেজিং এই চ্যানেলটার ভিতরে হয়, এটা আমাদের যারা আমাদের এই নৌ মন্ত্রী, নৌ কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমাদের দাবি যে এই চ্যানেলটার ভিতরে ভালোভাবে যে ড্রেজিং করে, দ্রুত ড্রেজিং করে এই নৌরুট আগের অবস্থায় ফিরে আনার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়া দখল করা চরমুক্ত করে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার কথাও বলেন। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী করণীয় কি তা নির্ধারণ করা হবে। ডুবোচর অনেকগুলোই আছে, এক এক সময় এক একজন সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। আমরা পরিকল্পিতভাবে যেন এই কাজগুলা সমাপ্ত হয়, সমাধান হয় জনস্বার্থে, জনগণের প্রয়োজনে, সেই দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করছি। এই নৌরুটে 4টি ফেরি সহ প্রায় 10 থেকে 12টি ছোট বড় লঞ্চ চলাচল করে। পিন্টু হাজং, 71। লক্ষ্মীপুর ভোলা বরিশাল লঞ্চ রুটের ভোগান্তি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিউর রহমান মনির। মনির, কি বলছেন যাত্রী সহ যান চালকরা? এই নিয়ে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আছি লক্ষ্মীপুর মজুচুরি হাট এই লঞ্চ ঘাট এলাকায়। এখান থেকে প্রতিদিন সকাল অনেক লঞ্চ ভোলা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর ভোলা বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসে। আপনি জেনে থাকবেন কিছুদিন আগের যে ঈদ, এখন সাধারণত মানুষ শহরমুখী, অর্থাৎ ভোলা বরিশাল থেকে লক্ষ্মীপুর হয়ে 12 জেলার মানুষ যাতায়াত করছেন এই রুটে, এবং এই রুট দিয়ে প্রতিদিন ভোলা বরিশাল থেকে অনেক মানুষই যাচ্ছেন এবং লক্ষ্মীপুর থেকে কম মানুষ ওই ভোলা বরিশালের দিকে যাচ্ছেন। তবে এই রুট সাধারণত বলতে গেলে একজনের স্বস্তির নৌপথ হলেও মানুষ ভোগান্তির কথা বলছেন। মুন্নি, যে কারণে ভোগান্তির কথা বলছেন তা হলো ডুবোচর এবং জোয়ার বাটায় তাদের চলতে গিয়ে অনেক সময় নদীপথে ব্যয় করতে হয় যাত্রীদের। তারা বলছেন যে ভোলা বরিশাল এই রুটে সাধারণত 1 ঘন্টায় নদীপথে লঞ্চে যাতায়াত করার কথা, সেক্ষেত্রে তাদের সময় লাগছে অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা। আর সেক্ষেত্রে যদি ফেরিতে তারা চলাচল করতে হয় তাহলে 3 থেকে 3.5 ঘন্টা, এবং বিভিন্ন সময় যানবাহনও আটকে যাচ্ছে, যার কারণে এই ভোলা বরিশালমুখী যে সাধারণত পণ্যবাহী যে ট্রাকগুলো এবং যানবাহনগুলো চলাচল করে, তারা নদীপথে ডুবোচরের কারণে অনেক মাঝখানে আটকে থাকতে হচ্ছে। যখন জোয়ার আসে তখন ছেড়ে যাচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে কথা বলেছি বিআইডব্লিউটি এর যারা দায়িত্বরত রয়েছেন। তবে সুপারভাইজার শাহ আলম বলেছেন যে এই খননের জন্য প্রায় প্রতি বছরই তাদের বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউ থেকে তারা প্রতি বছরই খননের কাজ চলে। তবে এই খননের কাজ দৃশ্যমান না হয় এবং না হয় সাধারণত খননের কাজ ব্যস্ত যাচ্ছে। তবে এই খনন স্থায়ীভাবে করতে হলে এখানে যে বালুভর্তি যে বালু ব্যবসায়ীরা রয়েছেন, তারা বালুভর্তি ওয়েলগেট গুলো আসে এবং এই বালুগুলো উপরে তুলতেই বালুগুলো নদীতে পড়ে, যার কারণে আবার নদী ভরে যায় এবং খনন প্রক্রিয়া বারবার চালাতে হয়। মুন্নি, এই প্রক্রিয়া যদি চলতে থাকে দীর্ঘদিন পরে এই ঘাট বন্ধ হওয়ার উপক্রম হবে। তবে দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন, যাত্রী ও লঞ্চ এবং যাত্রী পণ্যবাহী চালকরা। মুন্নি, আতিউর রহমান মনির সঙ্গেই থাকবেন। লক্ষ্মীপুর ভোলা বরিশাল লঞ্চ রুটের ভোগান্তি নিয়ে কথা বলতে আতিউর রহমান মনির যুক্ত ছিলেন। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানালো ভোলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোলা থেকে কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলা সদরের কোড়ালিয়া এলাকার এই বাড়িতে শোকের ছায়া, চারিদিকে নীরবতা। ঘরজুড়ে দাপুটে এই রাজনীতিকের জীবনের নানা স্মৃতিচিহ্ন। দুপুরে হেলিকপ্টারে তার মৃতদেহ ভোলায় পৌঁছালে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। 1943 সালের 22 অক্টোবর ভোলার এই কোড়ালিয়া গ্রামেই জন্ম তোফায়েল আহমেদের। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1969-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন। পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
70-এর ঐতিহাসিক নির্বাচনে ভোলার দৌলত খাঁ তজুমুদ্দিন মনপুরা আসন থেকে মাত্র 27 বছর বয়সে তিনি পাকিস্তানি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর একে একে 9 বার এমপি হয়ে জাতীয় সংসদে যান। ভোলায় স্বাধীনতা জাদুঘর, বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। লাখো লাখো মানুষের শোকের ছায়া নেমে এসেছে। আমরা মনে করেন ভোলা এমন কোন আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যে উনি কাজ না করছে। সে একজন ভালো লোক ছিল, সে এক কথার মানুষ ছিল, এক নীতির মানুষ ছিল। ছোট্ট দ্বীপ জেলা থেকে জাতীয় নেতা হয়ে ওঠা তোফায়েল আহমেদ ভোলার বাসিন্দাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন তার অনুরাগীরা। পিন্টু হাজং, ৭১। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 3 দিন পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 60 বছরের আবু তালেবের বাড়ি উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বড়খাতা বাজার থেকে শিশুটিকে ভ্যানে নিয়ে যায় আবু তালেব। এরপর তাকে ধর্ষণ করে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে। শিশুটি বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। এরপর তাকে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হাতীবান্ধা থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির দাদা। ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়তে চামড়া বেচাকেনা শুরু হয়েছে। লবণযুক্ত চামড়া আসছে উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 32 জেলা থেকে। প্রতি শুক্রবারে হাট বসলেও ঈদ উপলক্ষে এই হাট বুধবার থেকেই বসেছে বলে জানান নাটোরের ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলার কাঁচা চামড়া আসছে হাটে, সাথে ঢাকা ট্যানারিগুলো থেকেও আসছেন ক্রেতারা। তবে প্রথমে হাটে ছাগলের চামড়া এবং পরের হাট থেকে গরুর চামড়া বেশি বিক্রির সম্ভাবনার কথা বলছেন নাটোরের আড়তদার আর ব্যবসায়ীরা। ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার হাটের আরও খবর জানাচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন আড়তদার ও ব্যবসায়ীরা? আসলে ক্রেতা বিক্রেতাদের যে ভিড়ের কথা বলছেন সেটি কিন্তু এখনই এই সকালবেলা বলা যাচ্ছে না, এবং ইতিমধ্যে আমরা যেটি জেনেছি এই মোকামের ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে শুনেছি যে ঢাকার যারা ট্যানারি প্রতিনিধি তারা কিন্তু এসেছেন এবং একই সাথে বিভিন্ন জেলা থেকে যারা চামড়া ক্রেতা ওই অঞ্চলের যারা চামড়া ব্যবসায়ী তারা কিন্তু চামড়া কিনে নিয়ে এই নাটোরের মোকামে এসেছেন বিক্রির উদ্দেশ্যে, এবং এখানে এসে অপেক্ষা করছেন ঢাকার ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধিরা আসবেন, তারা চামড়া কিনে নিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে একজন ভাইকে পেয়েছি, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন বলছেন, তো রাজশাহীর গোদাগাড়ি থেকে এসেছেন। একটু বলবেন যে কি পরিস্থিতি চামড়ার পরিস্থিতি অত ভালো নয়। আমরা এসেছি, হ্যাঁ, চামড়া লিয়ে তো বেচা কিনা তো হচ্ছে না। হ্যাঁ, কবে আসছেন, কবে বিক্রি হবে? কালকে আসছি, কারণ আশা করে আসি যে আমরা বিক্রি করবো সামনের শুক্রবারের দিন, হাটের দিন। এখানে আনছেন কেন? মানে বিক্রি করার জন্য। হ্যাঁ, বিক্রি করার জন্য। এটা মোকাম, এটা মোকাম চামড়া। তো মুন্নি বলছিলেন একজন ব্যবসায়ী যে তিনি রাজশাহীর গোদাগাড়ি থেকে চামড়া কিনে নিয়ে এসে কিন্তু এখানে এই মোকামে নিয়ে এসেছেন। এখানে যেহেতু ঢাকার পোস্তাগোলার বাইরে, দেশের বাইরে ঢাকার বাইরে সবচাইতে বড় মোকাম এই নাটোরের চামড়া আড়ত, সেই জন্য কিন্তু এখানে তারা এসেছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে যে চামড়াগুলো এসেছে সেইগুলো কিন্তু আনলোড করা হচ্ছে এবং আড়তগুলোতে রাখা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। এই ধরনের বহু ট্রাকে করে চামড়া নিয়ে আসছে ব্যাপারীরা, এবং এখানে আজকে যে বুধবার, এই বুধবার থেকে কিন্তু কেনা বেচা মোটামুটি শুরু হবে। এবং প্রথম সপ্তাহে আজকে যে ঈদের পরে প্রথম হাট বসতে যাচ্ছে আগামী শুক্রবারে, এই প্রথম হাটে বেশি করে ছাগলের চামড়া বিক্রির আশা প্রকাশ করছেন এখানকার ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে গরুর চামড়াটা আরো এক হাট পর থেকে হয়তো জমজমাট হবে, এবং এরপরে কিন্তু চামড়ার যে মূল কেনা বেচা সেটি কিন্তু আজকে থেকে বা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এবং সেখানে কিন্তু লবণজাত চামড়ার যে বিভিন্ন জায়গায় যারা ক্রেতা, যারা মৌসুম ব্যবসায়ী বা চামড়ার ব্যবসার সাথে যারা জড়িত, তারা কিন্তু লবণ দিয়ে রেখেছিলেন এই চামড়াগুলোকে, সেই লবণজাত চামড়া নিয়ে আসছেন এবং এই চামড়াগুলো এখানে বিক্রি করে মালিকরা এবং
তাদের প্রতিনিধিরা এসে এখান থেকে মাল কিনে নিয়ে তারা ঢাকায় নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু এগুলো প্রক্রিয়াজাত করবেন। এবং একই সাথে চামড়া ব্যবসার সাথে যারা জড়িত তারা বলছেন যে এই চামড়াগুলোকে বাংলাদেশে যদি আইএসও সার্টিফাইড ট্যানারি বানানো যায় তাহলে কিন্তু চামড়ার সুযোগ ফিরবে। এবং তারা বলছেন যে যারা চামড়ার সাথে ব্যবসার সাথে জড়িত তারা বলছেন যে ভারতের চাইতে বাংলাদেশের চামড়ার মান উন্নত হওয়ার পরেও বাংলাদেশের চামড়া বহির্বিশ্বে যাচ্ছে না, কারণ আইএসও সার্টিফাইড ট্যানারির সংখ্যা কম। এটি বাড়লে নিশ্চয়ই চামড়ার দিন ফিরবে মুন্নি, এমন বুলবুল আহমেদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার হাটের খবরাখবর নিয়ে বুলবুল আহমেদ যুক্ত ছিলেন। পাবনায় 3 ফসলি কৃষি জমিকে পরিত্যক্ত দেখে ইজারা নিয়ে সোলার পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে সুজানগরের রামাকান্তপুর গ্রামের 5 শতাধিক পরিবার। প্রতিবাদ করায় জেলও খেটেছেন অনেকে। তবে প্রশাসন বলছে জমিতে কৃষকদের মালিকানা না থাকায় ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। পদ্মা নদী তীরবর্তী বিশাল কৃষিপ্রধান অঞ্চল পাবনার সুজানগরের রামাকান্তপুর গ্রাম। সরকারি খাস খতিয়ান থেকে পরিত্যক্ত জমি দেখিয়ে বাংলাদেশ চায়না যৌথ মালিকানাধীন রিনিউয়েবল এনার্জি কোম্পানি এখানে স্থাপন করেছে সোলার পার্ক। এতে জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে গ্রামের 5 শতাধিক পরিবার। প্রতিবাদ করায় জেলও খেটেছেন অনেকে। এলাকার লোকজন বলছেন নিয়ম না মেনে কৃষি জমিতে স্থাপন করা হয়েছে সোলার পার্কটি। ক্ষতিপূরণ এবং অধিগ্রহণের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে প্রতারণা করেছে একটি অসাধু চক্র। রেকর্ড করার জন্য কাগজপত্র চাইছিল, বিঘাপতি আমরা একটা হাও দিয়েছিলাম। রেকর্ড করার জন্য রেকর্ড দিতে আমাদের জমি ভালো হয়ে আমরা আরামে থাক। টাকাও দিছি দিয়া হালি পরে এরা কয় রেকর্ড করছে না, এ লাগে কোম্পানিতে জমি নিয়ে গেল। তাহলে আমরা কি করবো? আমাদের জনগণ বাঁচাতে লাগবে। এরা সব যা আইনছে নিয়ে খালে এগুলি নিয়ে খাইছে রাষ্ট্রে আস্তে আস্তে। এরা এগুলো করলে আমরা আরো বলবে গেছি আমাকে নামে কেস কাবারি হয়ে গেছে। সম্প্রতি জমির ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎ প্রকল্প ঘেরাও মানববন্ধন করেছে গ্রামের ভূমিহীন কৃষকরা। তাদের অভিযোগ বিগত সরকারের 2 জন প্রভাবশালী সংসদ সদস্যের সহায়তায় তাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। আসে কয় তোমাদের দাও, কাগজপাতি দাও, কিছু টাকা দাও, আমরা রেকর্ড করাবো। তখন রেকর্ডের জন্য আমার বাপ চাচারা কিছু কাগজও দিল। দেওয়ার পরে হাসে কয়েকদিন পরে কয় রেকর্ড হয়ে গেছে। একটা রেকর্ডের কাগজ নিয়ে এসে কয় কি এই কাগজটা কারো দেখায় না। আমার আব্বার কাছে আমি বলছি যে আব্বা কি কাগজটা আনলে দেখাও, কয় না এটা দেখান যাবি না। একদিন কয় যে দাও ভোটার আইডি কার্ড ফটোকপি দাও, কিছু ছবি নিয়ে। তারপরের দিন আসলাম, আসার পরে আমাদের এমনি একটা সই নিয়ে বিদায়কে দিল যে জমি কোম্পানির জায়গা, কোম্পানি মালার মাটি কাটতে জমি তোমাকে দেওয়া হবে না। এই ব্যাপারে কথা বলতে রাজি হয়নি রামাকান্তপুর 64 মেগাওয়াট সোলার পার্ক কর্তৃপক্ষ। তবে মুঠোফোনে এক কর্মকর্তা জানিয়েছেন নিয়ম মেনেই এখানে সোলার পার্ক স্থাপন করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক জানান জমিতে তাদের মালিকানা না থাকায় জমির দাম বা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। সরকারি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী যদি ওই এলাকায় আমরা আরো খাস জমি খুঁজে পাই, সেই ক্ষেত্রে ওনাদেরকে আমরা সেই খাস জমিগুলিতে পুনর্বাসন করার জন্য তাদের নামে আমরা জমি বরাদ্দ দিতে পারি। 2022 সালে প্রায় 206 একর জমিতে শুরু হয় এই প্রকল্পের কাজ। চুক্তি অনুযায়ী 2025 সালের আগস্ট মাস থেকে এই সোলার পার্কের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। মুস্তাফিজুর রহমান, 71 পাবনা। ফেনীর শর্ষদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার থেকে এলাহিগঞ্জ পর্যন্ত মোহাম্মদ আলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার খনন কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন। এ সময় তিনি বলেন, এ সরকার দেশ ও চাষাবাদের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সব খাল পরিষ্কার পরিচ্ছন্ন সহ পুনঃখনন করবে। এছাড়া খাল খনন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। পাশাপাশি খাল খনন কাজে অনিয়ম করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিল আটকে দেওয়ার হুঁশিয়ারি দেন অধ্যাপক জয়নাল আবেদিন। যতগুলা খাল পরিষ্কার করা পরিচ্ছন্ন করা প্রয়োজন জনগণের স্বার্থে এবং কি আমাদের দেশের আপনার চাষাবাদের স্বার্থে সবগুলাই তালিকাভুক্ত আছে। অর্থাৎ পর্যায়ক্রমে আমাদের যখন এই অবস্থাতে আমাদের কাছে আমাদের অর্থ বরাদ্দ আমরা জোগাড় করতে পারবো, ঠিক সেই মুহূর্তে সেটাতে আমরা হাত দেব। অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আগে দেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে 8 মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন জানান, গৃহবধূ মিতু আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে
মৃত্যুর স্বজনদের দাবি মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আর ঘটনার পর থেকে পলাতক মৃত্যুর স্বামী শাহিনুর রহমান। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৩০ মে ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মিতু আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে রংপুরে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্বশুরবাড়ির লোকজন জানায় আত্মহত্যা করেছেন মিতু। তবে মিতুর পরিবারের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা আরো জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুকে নির্যাতন করত মাদকাসক্ত স্বামী শাহিনুর রহমান। সবশেষ ঈদের সময়ও তাকে নির্যাতন করা হয়। এরপর শনিবার সকালে তার মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুর শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও দাবি করেন তারা। ৩১ তারিখ সকালে আমাদেরকে খবর দেয়, মনে করেন যে আপনার বোন মারা গেছে, আপনারা এখানে আসেন। আমি তখন মনে করেন যে ওখানে কিভাবে মারা গেল বলতে যে আত্মহত্যা করছে। আমরা ঠাকুরগাঁও নিয়ে গেছিলাম, রংপুর নিয়ে গেছিলাম, কিন্তু ওরা কোনো কাগজপাতি দেখাতে পারে না। তো ওরাদের নিয়ে গেছিল, ওরা বাসায় মারছে, মারে আবার মনে যে ওখানেই রাখে দিছে। নিজে মাসে এবং ঘাটটা মটকা দিছে, এই জন্য ঘাটটা নটর করছিল। কিন্তু তারপরে আমাকে খবর দেয়নি। পরের দিন ৯টার দিক আমি নিজে ফোন দিয়ে খবরটা নিছি যে আমার মেয়ে যে এরকম অসুবিধার খবরটা নিত, তখন বলছে যে মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক শাহিনুর। আর এই ঘটনায় শাহিনুর ও তার বাবা মার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মৃত্যুর স্বজনরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। মনিরা কাজুরি, একাত্তর। ঝালকাঠির নলছিটির বিগপাশা গ্রামে দাদার সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। স্বজনরা জানায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে এসেছিল শিশু রিহান। মঙ্গলবার বাড়ির পাশের পুকুরে দাদার সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারকে দেওয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার পর অটো চালকের খুঁশিতে আবু কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসারা বাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু কালাম উপজেলার হাসারা এলাকার বাসিন্দা। নিহতের পরিবার জানায়, আবু কালাম তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে পশ্চিম হাসারা দক্ষিণ পাড়ায় যেতে অটোরিকশায় ওঠেন। এ সময় চালক জামাল হোসেনের সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালক খুশি দিলে আবু কালাম মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনায় বিয়ে বাড়িতে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে মোস্তফা আমির ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সংসদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে নাচ গানকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল সহ 4 জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহান মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। নিহত ফয়সাল বামনিকোনা গ্রামের বাসিন্দা এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের 12শ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। প্রবাসীদের সব সমস্যা জানাতে বিশেষ ইমেইল সার্ভিস চালু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইমেইলে আসা সমস্যাগুলো সমাধান করতে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি জানান, রাশিয়ায় প্রতারণার মাধ্যমে পাচার হওয়া যুবকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আশাবাদ জানান মন্ত্রী। চ্যালেঞ্জ নেন নিজের মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার। প্রবাসীদের সমস্যা দূর করতে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণাও দেন আরিফুল হক চৌধুরী। যদি কেউ ইনভেস্টমেন্ট করতে এসে মনে করেন তার বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফাইলটা প্রসেস হচ্ছে না, সেখানে তারা হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে ইমেইলে এইসব পেপার দেন, আমি বলছি আপনার আসার দরকার নেই, আপনি ইমেইলে দিবেন। আমরা এখানে বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের হয়ে এইসব মন্ত্রণালয় থেকে আমরা তার এটা সুরাহা করে তাকে আবার ইমেইলে দেব।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে মৌসুমি ফল কাঁঠালের বাগান। চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 11,705 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে কাঁঠালের বাগান। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলার রাস্তার ধার আর অনাবাদি জমিতে সারি সারি কাঁঠাল গাছ। চাষিরা বলছেন, কাঁঠাল গাছে তেমন পরিচর্যার দরকার হয় না। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রতিটা গাছে কাঁঠাল 300, 400, 500 এরকম, আর কাঁঠাল সেরকম যে পরিচর্যা লাগে না। ফসল ভালো, এরপরে আছে আমার 20-30টা গাছ। এরই মধ্যে পাইকাররা 4.5 থেকে 5,000 টাকা দরে 100 কাঁঠাল কিনছেন। কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার কাঁঠাল। আমরা কিনতেছি 4,000 কিনতেছি, 5,000 কিনতেছি, কোন 6,000 টাকা দর কিনা আছে। আগুল বৃষ্টি পড়ার কারণে আমাদের এবছর কাঁঠাল অনেক সাইজে বড় হয়েছে এবং কাঁঠাল খুব সুন্দর এবং সুস্বাদু মিষ্টি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, চলতি মৌসুমে জেলায় প্রায় 11,705 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। চাষিদের দেশি জাতের পাশাপাশি উন্নত জাতের কাঁঠাল বাগান করার পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তারা। কাঁঠাল চাষিদেরকে ধরে রাখার জন্য এবং উৎসাহ করার জন্য আমরা 12 মাসি জাতের কাঁঠাল আমরা সম্প্রসারণ করছি। বিশেষ করে বাড়ি 5 জাতের কাঁঠাল এবং বাড়ি 6 জাতের কাঁঠাল, এটা আমরা কৃষক পর্যায়ে কৃষকদেরকে দিচ্ছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। এগুলা যেন চাষ করে 12 মাস কাঁঠালের চাহিদা পূরণ করা যায়। রোগ ও পোকামাকড়ের তেমন আমরা সমস্যা দেখিনি, যার কারণে আমাদের যে কাঁঠাল আমরা যেভাবে আশা করতেছি, ইনশাল্লাহ আমাদের সেই সম্ভাবনা আমাদের অর্জিত হবে। জেলায় 992 হেক্টর জমিতে কাঁঠাল বাগান রয়েছে। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে রয়েছে 20 হেক্টর জমিতে। নূর তাজমিন নীর, 71। মেহেরপুরে এবছর লিচু আবাদে আশানুরূপ ফলন হয়েছে। বাজার দর ভালো হওয়ায় স্বস্তিতে আছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এর মধ্যে শুরু হয়েছে আগাম জাতের আটি লিচু বিক্রি। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা থাকায় লাভের আশা করছেন বাগান ব্যবসায়ীরা। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে গেল বছর লিচু আবাদে লোকসানের পর এবার স্বস্তিতে বাগান মালিক, কৃষক ও ফল ব্যবসায়ীরা। অনুকূল আবহাওয়ায় জেলার বিভিন্ন বাগানে আগাম জাতের আটি লিচু পাকতে শুরু করেছে। চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে লিচু বিক্রি। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের কাজ। লিচু বাছাই করে ভরা হচ্ছে প্লাস্টিকের ক্যারটে। বিকেল হলেই লিচু পাঠানো হচ্ছে কুমিল্লা, বরিশাল, ঢাকা ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায়। এদিকে লাভজনক হওয়ায় মাঠ ফসল ছেড়ে লিচু বাগান তৈরির কাজে ঝুঁকছেন অনেক কৃষক। আটি লিচুর পাশাপাশি কলম লিচুর ব্যতিক্রমী জাত আবাদ করে লাভের আশা করছেন তারা। লিচু আমাদের মোটামুটি প্রচুর ধরছে। পরে যখন রৌদ্র হলো, তখন রৌদ্রতে লিচু পুড়ে যেতে লাগছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে মানে সব চাষি আর কি খুশি এখন। আল্লাহ ভালো ফলন দেয়, 1 লাখের উপরে হবে, 50,000, 60,000 এটা মিনিমাম হয়। ঢাকা, কুমিল্লা, রাজশাহী সব পাড়ি আমাদের এখানে আসছে। তো মেহেরপুরে আমরা মোটামুটি ভালো দামে লিচুটা বেচতে পারছি। কৃষি বিভাগ বলছে, ভোক্তাদের জন্য নিরাপদ ফল নিশ্চিত করার লক্ষ্যে লিচু বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমরা সেক্ষেত্রে কৃষকদেরকে সলিবর বোরন 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। তারা এই যদি পদ্ধতিগুলো অবলম্বন করে, তাহলে তারা ভালো মানের লিচু বাজারে বিক্রি করতে পারবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। চলতি মৌসুমে 730 হেক্টর লিচু বাগান থেকে 6,800 মেট্রিক টন লিচু পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। শান্ত ইসলাম, 71। টাঙ্গাইলে নেই পর্যাপ্ত ও মানসম্মত বিনোদন কেন্দ্র। ফলে অবসর সময় কাটাতে মানুষকে ছুটতে হচ্ছে দূর দূরান্তে, এমনকি অনেক সময় অনিরাপদ স্থানেও। এই অবস্থায় যমুনা সেতু সংলগ্ন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে পর্যটন কেন্দ্র করার দাবি স্থানীয়দের। তাদের মতে, পরিকল্পিত উন্নয়ন হলে এটি হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। যে কোনো ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন অনেকে। আর এই ক্ষেত্রে সবার পছন্দের তালিকায় থাকে দর্শনীয় স্থান কিংবা বিনোদন পার্ক। কিন্তু টাঙ্গাইলে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি মানসম্মত কোনো বিনোদন কেন্দ্র।
এলাকার মানুষ জানান, জেলায় বিনোদনের পর্যাপ্ত জায়গা না পেয়ে অনেকে দূরের জেলায় ঘুরতে যান, আবার অনেকে যমুনা সেতুর পাশে খোলা স্থানে ভিড় জমান। কিন্তু এখানেও নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা। 2001 সালে জায়গাটিতে একটি পার্ক নির্মাণের কথা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও বন্ধ হয়ে যায়। এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে স্থানটিতে আধুনিক পার্ক, শিশুদের বিনোদন ব্যবস্থা, হাঁটার পথ, বসার স্থান এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে তোলা হলে এটি একটি বড় পর্যটন আকর্ষণে পরিণত হতে পারে। মানে আমাদের আসলে ঘোরার মতো টাঙ্গাইলে ওইরকম কোনো পরিবেশই নাই। একটু জায়গা আছে, এই যে ঈদের সময় এরকম আসে মানুষজন, তারপরে ওরকম না ভাই। সরকারের কাছে দাবি ভালো একটা বিনোদন কেন্দ্র বা একটা পর্যটক কেন্দ্র চাই। আমরা এখানে এসে হতাশ। আমাদের এখানে টিকিট কেটে আমরা আসছি, এখানে আমাদের বসার মতো ভালো কোনো স্পেস নাই, এখানে চারপাশে জঙ্গলে ভরা। ইমিডিয়েট উদ্যোগ নেন এই শিল্পর জন্য। এইখানে অনেক বড় একটা ইনকাম সোর্স বাংলাদেশের জন্য হবে। এখানে প্রচুর লোক আসছে, প্রচুর লোক। এই স্থানটিকে ঘিরে নানা পরিকল্পনা রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন সহ সংসদ সদস্য। আমার বিশ্বাস আমাদের প্রাণপ্রিয় মন্ত্রী, প্রধানমন্ত্রী দ্রুত একটা উদ্যোগ নেবেন এবং এই পর্যটন কেন্দ্র স্থাপন করবেন, প্রতিষ্ঠা করার জন্য অনুমোদন দিবেন। যমুনা সেতুর বিস্তীর্ণ এই খোলা জায়গাকে ঘিরে টাঙ্গাইলে গড়ে উঠুক একটি আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্র, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। শান্তা ইসলাম, ৭১। টাঙ্গাইলে মানসম্মত বিনোদন কেন্দ্রের সংকট নিয়ে আরও জানাতে সহকর্মী এম এ রাজ্জাক যুক্ত হচ্ছেন। রাজ্জাক, কি বলছেন এলাকার লোকজন, এ বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু একটি পার্ক আগেই ছিল। নানা কারণে, মামলার কারণে এই পার্কটি এই মুহূর্তে যে বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়েছিল সেটি এই মুহূর্তে বন্ধ। এটি বিবিএ কর্তৃপক্ষ, তার মানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তারা এটি পরিচালনা করছে। তবে আমি আপনাকে দেখাই যে এই যে একটি পার্ক, সেই পার্কটির অযত্ন, অবহেলা, অপরিষ্কারের কারণে এটি একেবারেই নোংরা অবস্থায় রয়েছে। তারপরেও কিন্তু এখানে মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে টিকিট কেটে তারপরে এখানে প্রবেশ করে। কিন্তু যারা সুস্থ বিনোদনের ধারা পছন্দ করেন, যারা একটু প্রকৃতি প্রেমী, তারা এখানে এসে হতাশ হয়ে যান, তারা হতাশা প্রকাশ করেন, তারা নানা সংশয়ের কথা বলেন এখানে। তারপর আমি আপনাকে আরেকটি বিষয় দেখাই, দেখেন কি পরিমাণ ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে এখানে, আগাছা জন্মেছে এখানে। মানুষ এসে নিরাপত্তাও সে পরিমাণ পায় না। নিরাপত্তা বলতে গেলে এখানে যে সাপের ভয়, বিভিন্ন জঙ্গলের কারণে কিন্তু এই ভয়টা তাদের মধ্যে রয়েছে। এই কারণেই তারা 50 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করে। তারা যে পরিমাণ সেবা পাওয়ার কথা সেই সেবা না পেয়ে তারা এখানে হতাশ হয়ে তারা ফিরেন। তাই তাদের দাবি যে এই যে যমুনা সেতুর পাড়ে একটি যমুনা ব্রিজ রয়েছে, এই ব্রিজটি শুধু দেখার জন্য যে কোনো উৎসবের পরে এখানে ব্যাপক ভিড় জমে। আমি যদি আপনাকে দেখাই, একেবারেই অদূরে যমুনা সেতু, এই যমুনা সেতুর এটি দেখার জন্য কিন্তু মানুষ এখানে প্রবেশ করে এই টাকা দিয়ে। কারণ যমুনা সেতুর পূর্ব পাড়ের যে দৃশ্য, এই দৃশ্যটি তারা দেখার জন্যই মূলত এই 50 টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করে। কিন্তু সেই সাথে যদি এখানে পার্ক এবং নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে তারা আরো বেশি টাকা দিয়ে এখানে চলাফেরা না করতে পারে, তখনই তাদের মধ্যে একটি হতাশা কাজ করে। এখানে যারা একটু প্রশান্তির জন্য এসে তারা আরেকটা মানে একটা যন্ত্রণা, তাদের মনের কষ্ট নিয়ে এখান থেকে ফিরেন। তাই এলাকাবাসী থেকে শুরু করে এখানে সাধারণ মানুষজন যারা একটু প্রকৃতি প্রেমী, তারা চান যে দ্রুত সময়ে এই জায়গাটা একেবারেই যেভাবেই হোক দ্রুত সময়ের মধ্যে এই পার্কটি যথাযথভাবে চালু হবে এবং মানুষের বিনোদন কেন্দ্রগুলো তাদের
চাহিদা মতো তারা এখানে ঘুরতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তবে এখানকার স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন তিনি বারবার এই বিষয়টি তিনিও কিন্তু দাবি করছেন। তিনি কার কাছে দাবি করছেন এটি হচ্ছে প্রশ্ন। আমরা তার সাথে কথা বলবার চেষ্টা করেছি। তিনি যেটি বলেছেন যে তার সাধ্যের মতো মধ্যেই এই পার্কটি এবং এই জায়গাটি যাতে একেবারে বিনোদন কেন্দ্রে পরিণত করতে পারে সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যে সেটি তিনি সম্ভব হলে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন, এমনটি তিনি ৭১-এর ক্যামেরার সামনে এসেও বলেছেন। এবং তিনি একান্ত আলাপচারিতার মধ্যেও কিন্তু তিনি বলেছেন যে তিনিও মনে প্রাণে চান যে দ্রুত সময়ে এই যমুনা সেতুর পূর্ব পারে যাতে একটি দর্শনীয় স্থান তৈরি করতে পারে, মানুষের জন্য যাতে একটি একেবারে বিনোদন কেন্দ্রে পরিণত করতে পারে, সেই প্রচেষ্টাও তার মধ্যে আছে এবং যাতে এটি দ্রুত চালু করা যায় সেই প্রক্রিয়া তিনি চালাবেন বলে আমাকে জানিয়েছেন। মুন্নি। এম এ রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্যে। টাঙ্গাইলে মানসম্মত বিনোদন কেন্দ্রের যথেষ্ট সংকট রয়েছে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।